নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। চলছে রাকু আর্ট এক্সিবিশন। রাকু নিয়ে আজকে আমরা অনেক জানবো, পুরো কাজ কিভাবে হয়, আর এই এক্সিবিশনের প্রস্তুতিটি কেমন হয়েছে সেটাও আমরা শুনবো শিল্পীদের থেকে। হঠাৎ এই রাকুতে ইন্টারেস্ট গ্রোটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি রাকু যে ব্যাপারটা আছে, রাকু আমাদের কলকাতা তথা ভারতবর্ষে এর চর্চা আছে কিছু কিছু জায়গায়। তবে রাকু শ্রমিক যারা ভালোবাসে, আমার ব্যাচেলার্স মাস্টার্স দুটোই শ্রমিক্স নিয়ে গভর্নমেন্ট কলেজ থেকে আমি পাস আউট করা, তো সেটা নিয়ে আমার ওখানে চর্চা হয়েছে। এবার এই চর্চা হওয়ার ফলে তখন আমি রাকুর সঙ্গে পরিচিত হই আমার কলেজ লাইফে। এবার রাকু এত সুন্দর একটা প্রসেস, যেখানে কি হয় অল্প সময়ের মধ্যে গ্লেজটাকে মানে কালারটাকে এত আলাদা আলাদা রঙে দেখতে পাওয়া যায়, মানে ইনস্ট্যান্ট সেটাকে কাজের মধ্যে দেওয়া এবং কাজের থেকে বের করে নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই, যেটা খুব একটা এক্সাইটিং ব্যাপার হয়ে ওঠে কাজের মধ্যে। এই যে এক্সাইটিং ব্যাপারটা আছে, এই এক্সাইটিং ব্যাপারটার জন্য আমাকে রাকুটা খুব কাছে টেনেছে আর কি। তারপরে গিয়ে আমি হয়তো এই নিজের মতো করে কলেজে ওয়ার্কশপ করি, সেখানে নিজের মতো করে কিছুটা শিখতে পাই, দিয়ে আরও কয়েকটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করি। ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পরে ওখানেও রাকু নিয়ে আমরা আরও বেশি কাজ করতে থাকি। রাকু বেসিক্যালি যদি আমরা একদম প্রথম পর্যায়ে যে রাকুটা কী সেটা যদি জানতে চাই, রাকু হচ্ছে একটা জাপানি প্রসেস, মানে এটা হচ্ছে জাপান থেকে আসা। জাপানি ওদের একটা ট্র্যাডিশন ছিল, যেখানে কি হয় ওরা একই দিনে রাকু প্রোডাক্ট, মানে সেই আমরা যে এখানে যত কিছু দেখতে পাচ্ছি সামগ্রীগুলো তৈরি করা হয়েছে, পটরি বা ভাস বা কোনো স্কাল্পচার তৈরি করা হয়েছে, সেগুলো কি হয়েছে ওরা একই দিনে তৈরি করছে, সেই দিনেই শুকিয়ে নিচ্ছে, সেই দিনেই ফায়ারিং করছে এবং ইনস্ট্যান্ট সেটাকে বের করে নিয়ে তার মধ্যে তারা খাবার গ্রহণ করছে। তো এই যে আলাদা একটা পুরো ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে যখন আমরা বুঝতে পারলাম যে আচ্ছা রাকুটাকে নিয়ে আমরাও এটাকে এক্সপ্লোর করতে পারি, কলকাতায় আছে কিন্তু তুলনামূলক অনেকটাই কম আছে এবং সেটাকে হয়তো লোকের কাছে আরও পৌঁছাতে হবে। তো আমি আমার চেষ্টা করেছি যে এখানে যত কেউ আছে সবাইকে নিয়ে রাকুটাকে আস্তে আস্তে এক্সপ্লোর করা, যার জন্য আমি শিল্পগ্রামের সঙ্গে থেকে তারপরে এই রাকুটাকে আস্তে আস্তে কাজের সঙ্গে সবাইকে নিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটা প্রসেসটা সম্পূর্ণ করেছি আর কি। আচ্ছা, শিল্পগ্রামের রাকুর এই যে ওয়ার্কশপ, খুব সফল একটা ওয়ার্কশপ যা দেখতে পাচ্ছি আমরা, এই কাজ করার অনুভূতিটা কেমন ছিল, অভিজ্ঞতাটা কেমন এখানে? এক কথায় অভিজ্ঞতা অসাধারণ ছিল। এখানে আমি যদি শুরু করি মানে ছোট থেকে, একেবারে ছোট বয়স থেকে, মানে খুব ছোট বয়স থেকে মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা হয়তো এখনও প্রায় এমন 70+ বা তারও বেশি বয়স আছে, তারাও এই কাজের মধ্যে যুক্ত ছিল এবং তারা এসে কাজ করেছে। সবাই প্রত্যেকেই আমার সঙ্গে কথা বলা, তাদের প্রত্যেককে কাজের মধ্যে ধারণা দেওয়া। এখানে উপস্থিত কাজের মধ্যে হয়তো আমার কাজটা নেই, কিন্তু উপস্থিত প্রত্যেক কাজের মধ্যে হয়তো আমি রয়েছি, মানে যেই জায়গাটা আমাকে খুব ভালো আনন্দ দেয়। মানে আমি এখানে এসে আনন্দ এই কারণে পাই, কেউ যদি যখন জিজ্ঞাসা করছে, এখানে এসে প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা তোমার কাজটা কোথায়। কিন্তু আমি এখানে পুরো কাজের মধ্যে, যেহেতু এখানকার কাজে যত কাজ আছে প্রত্যেক কাজের মেটেরিয়াল কি হবে না হবে সেইভাবে নিয়ে এই জায়গাগুলো, আর এই যে প্রত্যেকের জিজ্ঞাসা আর আমার যে একটা দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধকে আমাকে নিজেকে অনেক বেশি মানে আনন্দিত করেছে এবং এই যে প্রত্যেকেই আমাকে খুব বেশি উৎসাহিত করে কাজবাজের জন্য, আর কাজ করে এই কাজের অনুভূতি অসাধারণ ছিল আর কি। আচ্ছা, বলা যেতে পারে কলকাতার বুকে রাকুর প্রথম পুরোপুরি একটা এক্সিবিশন এটাই। তো আপনি গাইড করেছেন ছাত্রছাত্রীদের এবং অন্যান্য শিল্পীদের, তারা এসে এই কলকাতার প্রথম যে রাকুর এক্সিবিশন সেটাকে সফলভাবে উপস্থাপনা করতে পেরেছে, এই অনুভূতিটা কেমন? এটা ভাষায় প্রকাশ করার মতো নয় সত্যি। আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, যেটা হয়তো আমার আশার মানে এক্সপেকটেশনের বাইরেই ছিল। মানে আজকে এখানে দাঁড়িয়ে যে প্রত্যেক দাদা দিদিরা রয়েছে, সিনিয়র শিল্পগ্রামে যত সিনিয়র বা শিল্পীরা রয়েছে, তাদের প্রত্যেকে, বিশেষ করে অনুপদা যে আছে, অনুপদা আমাদের এই শিল্পগ্রামে মেন আর কি। তো উনি আমাদের শিল্পগ্রামে আমাদের এই সুযোগটা দিয়েছে, ছোটো ছোটোদের নিয়ে কাজ করার একটা উৎসাহ দিয়েছে। তো এই যে কাজ করে নিয়ে আমরা আজকে এত সবাই আমাদের কাজকে, সবাই যে আসছে সবাই প্রত্যেকে দেখছে, দেখে কাজের প্রশংসা করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ লাইফে কোনো একটা আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি।
আমাদের এই যে পরিশ্রমটা ছিল, যেখানে দেখতে পাবেন যে কাজগুলো, এগুলো দিন করে রাত করে সারা দিন রাত করে কাজ করেছি। কাজ করার পরে আজকে এখন যখন আমরা সেটা ফলাফল রূপে মানুষ যখন এসে প্রশংসা দিচ্ছে, আমাদের আরও সম্মতি জানাচ্ছে, তারা এসে জিজ্ঞাসা করছে যে আমরা কিভাবে করতে পারি, এটা পার্টিসিপেট কিভাবে হতে পারে, সেইগুলো আমাদেরকে আরও বেশি উৎসাহিত করছে। সত্যি কথা বলতে যে এই যে এক্সিবিশনটা সফল হওয়ার পেছনে আমাদের আরও বেশি উৎসাহিত করলো, যে নিয়মিত যেন আমরা এটাকে বজিয়ে রাখতে পারি, আর আপনাদের সামনে নিয়মিত হয়তো আমরা এইভাবে কাজ রাখতে পারি। এটা হলো আমাদের স্টুডিও শিল্পগ্রাম, যেটা অনুপগিরি দাদার। তো এই স্টুডিওতেই আমরা কাজবাজ করেছি। এই যত ওয়ার্কশপ হয়েছে, আমরা দুটো ওয়ার্কশপ করেছি, দুটো ওয়ার্কশপ মিলিয়ে এই কাজগুলো রয়েছে। তো স্টার্টিং আমি কাজগুলো কিভাবে শুরু হয়েছে সেটা বলছি। আমরা একটা আছে সিরামিক্স, আমাদের কাজগুলো সিরামিক্সের একটা প্রসেস হলো রাকু। তো রাকু করেছি। তো এই যে হুইলের ওপর একটা আছে কাজ আলাদা, এবং হ্যান্ডমেড একটা আছে যেটা থ্রোয়িং বেস, সেটা পটারি বা পটারি টাইপের যেসব কাজ দেখতে পাচ্ছেন সেগুলো থ্রোয়িংয়ে হয়েছে। আর হ্যান্ডমেড কিছু আছে যে বা স্কাল্পচার টাইপের যেসব কাজবাজ দেখতে পাচ্ছেন ওগুলো হ্যান্ডমেড, মানে হাতে তৈরি। তো আমরা হুইলেও কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন এইখানে হ্যান্ডমেড, এখানেও হ্যান্ডমেড কাজ হচ্ছে। এই হ্যান্ডমেড কাজ হয়ে যাওয়ার পর ফায়ারিংয়ের ছবিটা আই থিঙ্ক ওই সাইডে আছে। এরপর এটাকে বিস্কিটিং করা হয়। আমরা এই কাজগুলোকে একবার বিস্কিটিং করি। বিস্কিটিং মতলব কাজগুলোকে ফায়ারিং করা। ফায়ারিং করার পর তারপর আমরা গ্লেজ অ্যাপ্লাই করি, যেটা রাকু গ্লেজ, যেটা আমাদের নিজস্ব রেসিপি আছে রাকুর আলাদা করে। সেটা রেসিপিটা তৈরি করার পর এই যে গ্লেজ বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন, নানান রকম মেটেরিয়ালস অক্সাইড মিশিয়ে গ্লেজটা বানানো হয়েছে। তারপর এই যে গ্লেজ অ্যাপ্লাই হচ্ছে প্রত্যেকটা কাজের ওপর। অ্যাপ্লাই হওয়ার পর তারপর ওটা আবার ফায়ারিংয়ে যায়। ফায়ারিংয়ে যাওয়ার পর যেটা ওই সাইডে আছে, আমরা তাহলে ওই সাইডে যাই এবার। যেরকমটা বললো যে আমরা কাজগুলোকে তারপরে আরেকবার ফায়ারিং করি। এই ফায়ারিংয়ের পর কাজগুলোতে যে গ্লেজগুলো ব্যবহার করেছি সেখানে রিডাকশন হয়, অর্থাৎ কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে এই সময়টা শুরু করে। এবং এরপরেই আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই কাজগুলো এইভাবে বার করার পরে এইরকম একটা চেম্বার তৈরি করা হয়, তার মধ্যে গরম অবস্থায় জিনিসগুলো দেওয়া হয়। এবং তারপরে তার মধ্যে ধানের তুষ, শুকনো পাতা, খবরের শুকনো কাগজ, সেগুলো তার মধ্যে দিয়ে সেটাকে আরেকবার ফায়ারিংয়ের মতো অবস্থায় নিয়ে গিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ বাদে জিনিসগুলো যখন বের হয়, সেগুলো দেখতে খানিকটা যে আপনারা এক্সিবিশনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে তার পরবর্তী রেজাল্ট। রাকু হচ্ছে সেরামিকের একটা প্রসেস, ঠিক আছে। রাকুতে সেরামিকে কি হয় যে হঠাৎ করে টেম্পারেচার আপ ডাউন করা যায় না, কিন্তু রাকুতে কি হয় এমনভাবে মাটিটা কম্পোজিশন করে তৈরি করা হয় যাতে হঠাৎ করে টেম্পারেচার আপ ডাউন করা যায়, মানে হঠাৎ ঠান্ডাও করা যায়, আবার মানে ফায়ারিং থেকে বের করে ঠান্ডা করা যায়, আবার গরম অবস্থাতে মানে ওবারা বলে একটা টেকনিক আছে, ওইগুলো করা যায়, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের সেই প্রসেসে কাজ করা আছে, যেমন এইগুলো গ্লেজ ফায়ারিংয়ে করা আছে, এগুলো রাকুর গ্লেজ প্রসেসে করা আছে। ওইদিকে চলুন, এখানে একটা টেকনিক আছে, এই যে ওবারা টেকনিক, ঠিক আছে। এটা একটা কেমিক্যাল বানানো হয়, আটা, ময়দা, তারপরে ইস্ট, চিনি, এগুলো মিশিয়ে পচাতে হয়, মানে পচানোর পরে ওটা একটা কেমিক্যাল তৈরি হয়। কেমিক্যালে তৈরি হওয়ার পর হঠাৎ করে, যেমন বলছিলাম যে হঠাৎ করে টেম্পারেচার আপ ডাউন করা হয়। তো ওই যেমন বিস্কিটিংয়ের সময়, বিস্কিটিং থেকে বার করার পরে ওই কেমিক্যালে দেওয়ার পরে ঠিক এই টেক্সচারটা আসে। আবার আরেকটা প্রসেস হচ্ছে যে ওবারা যখন করা হয় ওই কেমিক্যালে ডোবানোর পরে তারপর আবার ঠান্ডা জলেও দেওয়া হয়, মানে টেম্পারেচারটা আপ ডাউন খুব ভালোভাবে করা যায়। এটা হচ্ছে একটা রাকু প্রসেস, এটাকেই বলে রাকু প্রসেস। এটা একটা রাকুর একটা আলাদা প্রসেস, যেটা গ্লেজ রাকু। এটা অ্যাকচুয়ালি ওখানে যেটা আমরা দেখলাম যে গ্লেজ অ্যাপ্লাই করা হচ্ছে, নানা রকম অক্সাইড দিয়ে মার্চ করে আমরা একটা রেসিপি তৈরি করেছি, সেটাতে গ্লেজটা বানানো হয়েছে, সেটা গ্লেজ অ্যাপ্লাই করা হয়েছে। এই গ্লেজটা ওই ফায়ারিংয়ে মেল্ট করেছে,
মানে ফায়ারিং দেওয়ার পর সেটাকে মেল্ট করে সেই গ্লেজটাকে গরম অবস্থায় তুলে ওই যে চিমনিটা ওটার মধ্যে দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা কার্বনের সাথে রিয়াকশন করে এই যে কালারগুলো, মেটালিক কালার এবং নানান রকম যেসব কালারগুলো দেখা যাচ্ছে, এগুলো বেসিক্যালি কার্বনের সাথে রিয়াকশন করে গ্লেজটা এই কালারগুলো দেয়, ভেরিয়েশন কালারগুলো। এবং এই কালারগুলো, এখানে যেসব কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেটা সেকেন্ড টাইম আর তো মানে সম্ভব না করা, মানে এটা ওয়ান টাইম, মানে ইউনিক। যে পিস বেরিয়েছে যেটা দেখতে পাচ্ছেন সেটা এক পিসই, এটা সেকেন্ড টাইম আমিও ওটাকে রিপিট করতে পারবো না, কারণ এটা বেসিক্যালি ওই যখন চিমনিটার মধ্যে দেওয়া হয় তখন ওই কার্বনের সাথে রিয়াকশান করে। তো কার্বনের সামনে ওখানে যেটা রিয়াকশান করছে, নানান রকমভাবে কার্বন রিয়াকশান করে, তো বেসিক্যালি ওটা সেকেন্ড টাইম হওয়া পসিবল নয়, মানে ওটা ওয়ান টাইম। রাকু ব্যাপারটা হলো এটাই মজাদার বিষয়। রাকু অ্যাকচুয়ালি একটা মানে একটা ও হিসেবে বলতে পারো, মানে এখানে নানান রকম কালারের ভেরিয়েশন এবং খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে। সেরামিক্স যেটা একটা লেন্দি প্রসেস হয়, কিন্তু রাকু অনেক তাড়াতাড়ি, এটা ফায়ারিং প্রসেসে অনেক কম। একটু আগে আপনি শুনলেন যে এটা হচ্ছে গ্লেজ রাকু, ঠিক সেরকমই রাকুর যে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপস রয়েছে, তার মধ্যে এখানে আপনি দেখতে পাবেন ওভারা টাইপস, এটাকে বলে ওভারা। এটা রাকুর এক ধরনের প্রকারভেদের মধ্যে পড়ে। এছাড়াও এখানে রয়েছে এইগুলো হচ্ছে ক্র্যাকেলের একটা ফর্ম। সেই ফর্মের মধ্যে আপনি দু রকমের জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে ক্র্যাকেল রাকু, যেটা করা হয়েছে নানা রকম কেমিক্যালের মিশ্রণে, এবং এইটি ব্যবহার করার পরেই এটা ন্যাচারাল ওয়েদারে এই ক্র্যাকেলগুলো তৈরি করে। এবার এই ব্ল্যাক যে রেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা গরম অবস্থায় কিছুক্ষণ বাদে এই জিনিসটার মধ্যে কালো রঙের কোনো স্টেন হতে পারে, ব্ল্যাক কালারের কোনো কালার হতে পারে, ইট ক্যান বি ইঙ্ক। দেন এটাকে ইউজ করার পরে কিছুক্ষণ পরে মুছে দিলে এই ব্ল্যাক এফেক্টগুলো এর মধ্যে তৈরি হয়। আর এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, দেখতেও ভীষণ ইন্টারেস্টিং হয়, এফেক্টটাও ভীষণ ইন্টারেস্টিং। এটার একবার যে জিনিসটা বেরিয়েছে সেটাকে আরেকবার বের করা সম্ভব নয় আমাদের পক্ষে। এই জিনিসটা তৈরি করা হয়েছে মানুষের চুল দিয়ে। এছাড়াও এখানে মানে আমরা বিদেশে অনেক জায়গায় দেখেছি হর্স হেয়ার কিংবা ময়ূরের পালক, এই ধরনেরও জিনিস ব্যবহার করা হয় এতে। আমরা এক্ষেত্রে শুধুমাত্র মানুষের চুলেরই ব্যবহার করতে পেরেছি, কারণ এটাই সহজলভ্য আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই জিনিসটা গরম হওয়ার পরে এই জিনিসটা ওর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা পুড়ে এই এফেক্টটাকে তৈরি করে বডির মধ্যে। এখানে যে কটা আপনি কাজ দেখতে পাচ্ছেন, এই হোয়াইট বেসের মধ্যে যে কটা কাজ রয়েছে সব কটাই হচ্ছে ওভারা, কোনোটা ক্র্যাকেল। যেমন এর মধ্যে আমরা একটা পালকের ব্যবহার করেছিলাম এই জিনিসটায়, তার জন্য এই এফেক্টটা, এই সুন্দর এফেক্টটা তৈরি হয়েছে এই বস্তুটার মধ্যে। রাকুতে আর এক ধরনের প্রসেস আছে, সেটা হচ্ছে ম্যাট গ্লেজ অ্যাপ্লাই। ঠিক আছে, যেমন ওইগুলো একটু গ্লসি টাইপের গ্লেজ, এটা হচ্ছে ম্যাট। ঠিক আছে, ম্যাট গ্লেজের একটা বিশেষত্ব হলো যে এই কপার কালার, বিভিন্ন যে কালার টেক্সচার দিয়েছে এখানে, এইগুলোই হচ্ছে এর বিশেষত্ব। মানে এই যে সুন্দর, মানে এর যে এই সৌন্দর্যটা, এই যে বিভিন্ন কালার দেওয়া, এইটা ম্যাট গ্লেজের একটা বিশেষত্ব। ঠিক আছে, আচ্ছা, এই কালারগুলো কি ব্যবহার করে, কি ধরনের রং বা কি ধরনের কেমিক্যাল ব্যবহার করে এই কালারগুলো আনা হচ্ছে? হ্যাঁ, এইগুলো বিশেষত কোবাল্ট অক্সাইড, তারপর কোবাল্ট অক্সাইড, টিন অক্সাইড, জিঙ্ক, এইগুলোই ব্যবহার করে এই জিনিসগুলো হচ্ছে। আবার কপার অক্সাইড হচ্ছে যে এতে একটা বিশেষ কাজ করে, যার কারণে এই কপার কালারটা দেয়। আমার স্পেশাল কাজ এটা। ঠিক আছে, এইটাতে আমি ডুয়েল এসেন্স, মানে এইটার টাইটেল হচ্ছে ডুয়েল এসেন্স। আর এই জিনিস মানে বাংলা অর্থ, যার বাংলা অর্থ দ্বৈত সত্তা, মানে এটা একটা নারী চরিত্র আর এটা একটা পুরুষ চরিত্র। ঠিক আছে, এই ডুয়েল, এটা হচ্ছে একটা সেট কাজের। তো এই নারী চরিত্রটা আমি এরকমভাবেই ফুটিয়ে তুলতে চেয়েছি যাতে কোমলতা, মসৃণতা, সৌন্দর্য ভাব থাকে, যার দ্বারা আমি এটা ফুলের মতন পাপড়ি খেলানো এরকম চেষ্টা করেছি করার। আর এখানে আছে পুরুষত্বা। ঠিক
ঠিক আছে। ওখানে আমি চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে ওর যে গঠনটা, সেটা শক্তি, রক্ষণশীলতা, ওটা দেখানোর আমি ওখানে চেষ্টা করেছি। আর এখানে আমি গ্লেজ অ্যাপ্লাই করেছি, ম্যাট গ্লেজ, যেমন এখানটা ম্যাট গ্লেজ, মানে বিভিন্ন গ্লেজ এখানে অ্যাপ্লাই করেছি, যেমন ম্যাট গ্লেজ, এখানে গ্লসি গ্লেজ, আর এখানে হচ্ছে ক্র্যাকেল। আচ্ছা, এর মধ্যে তোমার যে কাজগুলো রয়েছে সেইগুলোর, আর প্রত্যেকটা কাজের পেছনে একটা গল্প থাকে, একটা ইমাজিনেশন থাকে, সেইগুলো আমরা একটু শুনবো। আমার একটা কাজ সম্পর্কে তো আমি একটু আগে বললাম আপনাকে, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে এটা আমি করেছি গ্লেজ রাকুর প্রসেসে। এর ভাবনাটা এটাই ছিল, আমি এখানে দেখাতে চেয়েছি মানুষ অ্যাকচুয়ালি 3 ধর্মের অধিকারী। আমরা জানি ধর্ম বলতে হিন্দু, মুসলিম, এইগুলোই ধর্ম, তবে এর পেছনেও হিন্দু ধর্মের ইতিহাসে আমরা 3টে ধর্মের কথা জানতে পারি, তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক। এই 3 ধর্মের কথা আমরা পুরাণে পেয়ে থাকি। আমি সেই 3টে ধর্মকেই এখানে 3টে মুখের দ্বারা রিপ্রেজেন্ট করতে চাইছি, এবং 3টে ধর্মই একটা মানুষের মধ্যে থাকে অ্যাজ এ স্ট্যান্ড। সেখানে এইভাবেই দেখানো হচ্ছে যে একটা স্ট্যান্ডের মধ্যে 3টে ধর্মকেই আমি একসাথে রিপ্রেজেন্ট করছি। একটা মানুষ 3টে ধর্মের সমন্বয়ে তৈরি হয়। তার ধর্ম হিন্দু কিংবা মুসলমান সে তো তার জন্মের পর হয়, কিন্তু তার মধ্যে কিছু গুণাবলী থাকে যার দ্বারা সে একজন মানুষ হিসাবে সবার কাছে গণ্য হয়। এখানে সেই 3টে গুণই দেখানো হচ্ছে, রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। বেসিক্যালি স্নেইলটা একটা নেচার অবজেক্ট, এটা আমরা নেচারে সচরাচর সব জায়গায় দেখতে পাই। তো স্নেইলটা এটা একটা উডেন কাঠকে পুড়িয়ে ওই একটা টেক্সচার তৈরি করেছি, যেটার উপর স্নেইলটাকে বসানো হয়েছে। নেচারেরই, দুটোই নেচারের অংশ। স্নেইলটাতে আবার আমি দুরকমভাবে মানে দুরকম রাকুর গ্লেজ অ্যাপ্লাই করেছি। এটা হলো ক্র্যাকেল রাকু এবং এটা হলো গ্লেজ। তো এখানে গ্রিন যেই ব্যাপারটা, সেটা হলো স্নেলের বডিটা গ্রিন এবং বেসটা ক্র্যাকেল, তারপর একটা টেক্সচার। স্নেলটা বেসিক্যালি আমার খুব পছন্দের একটা মানে প্রাণী বলতে পারো, যে ওর যে একটা ফর্ম, যেটা খুবই মানে আমাকে খুব মানে আমি এটাকে নিয়ে আরও ডিজাইন কাজ করেছি এবং সেটাকেই আমি আবার রাকুতে কনভার্ট করেছি। এবং আমি মনে করেছি যে এটা আমার রাকুতে কনভার্ট করার জন্য মানে একটা আলাদা রকমের মিডিয়াম, যেটাতে এটা খুব ভালো লাগবে। তো ওই কারণেই স্নেলটাকে আমি রাকুতে কনভার্ট করে বানিয়েছি। এইটা ওখানে যেটা আমি আপনাদেরকে বললাম যে যেটা হুইলে হয় থ্রোয়িং বেস কাজ, এটা থ্রোয়িং বেসের একটা কাজ, যেটা পটারি। হ্যাঁ, এটা চাইনিজের এই ধরনের পটারি তৈরি হয়, সেই পটারিটাই আমি তৈরি করেছি এখানে। এবং তার উপর যে গ্লেজটা, কালারটা আপনি যেটা বললেন, তো এটা হলো গ্লেজ রাকু, তবে এটা ম্যাট কালার। এটা নানান রকম কালারের ভেরিয়েশন আমরা দেখতে পাই, ওটা ওই গ্লেজের মধ্যেই থাকে। সেটা আমি মনে করেছি পটারিটার উপর দিলে একটা যে ড্রিমি ব্যাপারটা আপনি যেটা বললেন, সেটা আসবে, নানা রকম কালারটা আসবে এবং ওই পটারিটাকে আরও সুন্দর বা তার সাজসজ্জায় ভালো লাগবে। তো সেই কারণেই ওটাকে তৈরি করা। আর্ট কলেজে পড়ার ইচ্ছা ছোট থেকেই ছিল, ঠিক আছে। তার জন্য প্রিপারেশন নেওয়া, এবার ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু আগে তো পেন্টিং ড্রয়িং তো লাগেই, সেজন্যই আর কি প্রিপারেশনটা আগে নিতে হয়। এবার আমার প্রথম থেকে সেরামিক নিয়ে একটা ইচ্ছা ছিল, সবটা জানতাম না, তবে এবার বিভিন্ন স্যারদের সাথে আলোচনা করে কথা বলে জানতে পেরেছি। এবার সেরামিক ডিপার্টমেন্টে ঢোকার পর, এটা যেহেতু রাকু একটা সেরামিকেরই পার্ট, উত্তমদার কাছ থেকেই পাওয়া আর কি এই রাকুর প্রতি ভালোবাসাটা তৈরি হওয়া। আর আমার বিশেষত রাকুর প্রতি ভালোবাসা জন্মেছে এই যে পোড়া টেক্সচার, এই যে কালার ভ্যারিয়েশন, আমার এইগুলোর জন্যই রাকুর প্রতি ভালোবাসা জন্মেছে। এটা আমার পার্সোনালি পছন্দ।
আমি আমার তখন বয়স প্রায় 8 কি 9, সেই সময় থেকে প্রায় ছবি আঁকাটাকে নিজের জীবনে, পরবর্তী জীবনে যে ওটা নিয়ে এগিয়ে যাব, তখন থেকেই প্রায় একটা ঠিক করে নিয়েছিলাম যে যদি করতেই হয় কিছু তাহলে ছবিই আঁকবো জীবনে। প্রথম জীবন থেকে মানে সেইভাবে সেরামিক বা স্কাল্পচার এগুলোর প্রতি অতটা ঝোঁক ছিল না। আমরা ছোটোবেলায় কেউই খুব একটা বেশি জানি না যে স্কাল্পচার কিংবা সেরামিক, আমরা রোজ যে জিনিসে চা খাচ্ছি বা ভাত খাচ্ছি যে প্লেটে, সেটাও যে একজন শিল্পী তৈরি করছে এটাই আমরা ছোটো থেকে জানি না। পরবর্তীকালে বয়সের সাথে সাথে সেই জিনিসগুলোর প্রতি আমাদের একটা জ্ঞান আসে যে এই জিনিসগুলো কোনো না কোনো শিল্পী তৈরি করছে। ঠিক একইভাবে ছোটোবেলায় এই জিনিসগুলো থেকেই মানে এই পেন্টিং নিয়ে পড়ব হিসাবেই তৈরি হওয়া, এবং তারপরে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিকের পরে যখন সময় আসলো যে এবার আর্ট কলেজে ভর্তি হব এবং আমাকে একটা নির্দিষ্ট বিষয় চুজ করে সেই কলেজে ভর্তি হতে হবে, তখন বেশ কিছু দিক দেখার পর আমি দেখলাম যে পেন্টিং বিষয়টা এমনই, সেটা সবাই পারে। আজকে আমি আঁকছি, কালকে অন্য একজন আঁকবে। এখন অনেক নেতামন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই ছবি আঁকেন, এবং সেই ছবিও বেশ গণ্যমান্য ব্যক্তিদের দ্বারাই সেগুলো চারিদিকে ছড়িয়েও যাচ্ছে। সুতরাং পেন্টিংটা হচ্ছে কল্পনার জগতে তৈরি এমন একটা বিষয় যেটা যে কেউ করে নিতে পারে, এবং সেটাতে আলাদা করে শেখার মতো কিছু থাকে না। কারণ সালভাডর ডালির ছবির মধ্যে রিয়েলিস্টিকতা থাকলেও সেখানেও যেমন আমরা কল্পনার ছোঁয়া দেখতে পাই, ঠিক একই রকমভাবে পিকাসোর ছবিতেও পাই। পিকাসোর ছবি কিন্তু আমরা সম্পূর্ণ রিয়েলিস্টিক বলতে পারি না। এবার সেদিক থেকে দেখতে গেলে যে রিয়েলিস্টিক ছবি শুধুমাত্র একটা সম্পূর্ণ ছবি তা নয়, কিছু অ্যাবস্ট্রাক্ট, কিছু ভঙ্গুর ছবিও আমরা নানা রকমভাবে দেখতে পাই, সেটাও ছবি, সেটা আলাদা করে শেখার কিছু নেই। তবে সেরামিক এই বিষয়টা শেখার অনেক কিছু আছে। যেমন আমরা প্রত্যেকেই ছোটোবেলায় কেমিস্ট্রির ব্যাপারটাকেই ভীষণ ভয় পাই, যার কারণে মাধ্যমিকের পরে নম করে অঙ্কের বইকে তুলে রেখে আমরা যথারীতি আর্টসকে সহজ হিসাবে তখন ওটাকে তুলে নিই। তবে কেমিস্ট্রিটাকে যদি খুব ভালোভাবে বোঝা যায়, সেটা থেকেও নানা রকম জিনিস এক্সপ্লোর করা যাবে মানুষের কাছে, এবং তারই একটা ধাপ হিসাবে আমি চুজ করে নিই সেরামিককে। কারণ আমার কেমিস্ট্রির প্রতি একটা ঝোঁক ছিল প্রথম থেকেই, এবং সেরামিককে চুজ করার আরও একটা কারণ হচ্ছে স্কাল্পচার, মেনলি টেরাকোটা স্কাল্পচার কিংবা ব্রোঞ্জ স্কাল্পচার, মেটালিক স্কাল্পচার, এগুলো আমরা সচরাচর সবার কাছেই দেখতে পাই। কিন্তু সেরামিকের যে স্কাল্পচার সেটা একেবারে অনন্য একটা বিষয়, এবং তারই একটা মাধ্যম এই রাকু, যেটা আমরা এই এক্সিবিশনে সবার কাছে তুলে ধরতে চেষ্টা করেছি। এটা মেনলি জাপানে প্রথম শুরু হয় এই রাকু, এবং আজকালকার সবাই প্রায় জাপানিজ যে কোনো ট্র্যাডিশন বলুন কিংবা অ্যানিমে, এই কথাটা সবার মুখেই এখন প্রায় শোনা যায়, এই বিষয়গুলোর সঙ্গে নানা রকমভাবে তারা যুক্ত। এবার সেখান থেকেই জাপানিজ কালচারের প্রতি একটা ভালোবাসা থেকে রাকু বিষয়টা নিয়ে আস্তে আস্তে চর্চা করতে শুরু করি। ঠিক সেই সময় আমাদের কলেজেরই একজন সিনিয়র, যে কিনা আমাদের এই এক্সিবিশনটাকে কন্ট্যাক্ট করেছেন, আমাদের কলেজের সিনিয়র উত্তম ঘরামি দাদা, তো সেই দাদার কাছে রাকু নিয়ে বেশ কিছু জিনিস আমরা জানি, সেই বিষয় নিয়ে একটুখানি চর্চা শুরু হয়। আগে আমি 1 ইয়ারের একটা সিরামিক্সের কোর্স করেছিলাম কল্যাণী ইউনিভার্সিটি থেকে, তো সেখান থেকেই আমি ডিপার্টমেন্ট সম্বন্ধে, আমি ওখানে জাস্ট র্যান্ডম ভর্তি হয়ে গেছিলাম, তো গেলাম, জানলাম, শিখলাম, ভালো লাগলো। এবং এটাকে নিয়ে যে একটা কলেজ হয় বা আর্ট নিয়ে কলেজ হয়, এটা আমার জানা ছিল না, তো আমি সেখানে গিয়েই জানলাম। তারপর আমি কলেজের কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে না হয়, সেখানকার যারা আমার সাথে ছিল তারা আমাকে গাইড করলো যে এভাবে তুই প্রিপারেশান নে, তবে তুই এই ডিপার্টমেন্টটায় পড়তে পারবি। তো আমি প্রিপারেশান নিয়ে সেখানে ডিপার্টমেন্টে ভর্তি হলাম। হওয়ার পর গ্লেজটা বেসিক্যালি আমি স্কাল্পচারও করি, তো স্কাল্পচারেও আমি রবীন্দ্রভারতীতে পরীক্ষা দিয়েছিলাম। তো বেসিক্যালি সেখান থেকে আমি সেরামিক্সটা বেশি ইন্টারেস্ট, তো সেরামিক্সের গ্লেজের পার্টটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা মানে হিউজ সিলেবাস, মানে একটা অক্সাইড দিয়ে কাজ করা এবং নানান রকম অক্সাইডের সাথে জানা, তাদের কী কী কালার দিতে পারে, কী কী ভ্যারিয়েশন, সেসব সম্বন্ধে জানা, তো সেটা আমার খুব ইন্টারেস্টেড লেগেছিলো। নতুন ধরনের শিল্পকলা নিয়ে আমরা জানলাম, পাশাপাশি আমরা দেখলাম কিভাবে আর্টিস্ট এবং আর্টের মেটেরিয়াল একসাথে টিম আপ করে একটা নতুন কোনো জিনিসের জন্ম দেয়। রাকু এমন একটা জিনিস যেটা যে শুধুমাত্র আর্টিস্টের হাতেই সবটা থাকে এমনটা নয়, কাজের শেষে সে ঠিক কতটা কী রূপ নেবে সেটা অনেকটা ডিপেন্ড করে প্রকৃতির ওপর। তাই বলা যেতেই পারে হয়তো এই আর্ট ফর্মটা প্রকৃতির ভীষণ কাছাকাছি। অনেক সমৃদ্ধ হলাম আমরা জেনে। আজকের মতো আমাদের এই বিশেষ পর্ব এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে মিহিকা শ্রীমানি। নমস্কার।